ओम शांति। आज के अभ्यक्तवाणी 18/1/1970। तो मूल्य शीर्षक हलो संपूर्ण विल करने से विल पावर की प्राप्ति। तो আমরা যদি সম্পূর্ণ উইল করে দিই তাহলেই আমাদের উইল পাওয়ারের প্রাপ্তি হবে। तो बाबा बोलছেন आज किस लिए बुलाया है। तो आज के আমরা বাবাকে কি কারণে ডেকেছি। आज बाप दादा क्या देख रहे हैं। आज के बाप दादा আমাদের মধ্যে কি দেখছেন। एक एक सितारे को किस रूप से देख रहे हैं। আমরা সবাই বাবার সামনে বসে আছি আর আমরা হচ্ছি এক একটা নক্ষত্র। তো বাবা এক একজন নক্ষত্রকে কি রূপে আজকে দেখছেন। सितारों में भी क्या विशेषता देखते हैं। আমরা সবাই তো নক্ষত্র, কিন্তু বাবা আমাদের প্রতিটা নক্ষত্রর মধ্যেও বিশেষতা দেখেন। তো কোন বিশেষতা বাবা আমরা নক্ষত্রর মধ্যে দেখতে পাচ্ছেন। हर एक सितारों की संपूर्णता की समीपता देख रहे हैं। তো বাবা আমাদের মধ্যে কি দেখতে পাচ্ছেন। বাবা আমাদের সকলের মধ্যে আমরা সম্পূর্ণতার কত নিকটে পৌঁছে গেছি সেটা দেখতে চাইছেন। মানে আমরা আমাদেরকে তো সম্পূর্ণ হতেই হবে। আমরা কে কতটা আমাদের লক্ষ্যর কাছে পৌঁছে গেছি বাবা সেটা দেখছিলেন আজকে। संपूर्णता की समीपता। आप सभी अपने को जानते हो कि कितना संपूर्णता के समीप पहुँचे हो। বাবা বলছে আমরা তো সকলেই নিজেকে জানি, হ্যাঁ না। প্রতিটা আত্মা সবার থেকে ভালো করে নিজেকে জানতে পারে। সেজন্য বাবা বলছে আমরা সকলেই নিজেকে জানি কি আমি কতটা আমার সম্পূর্ণতার নিকটে পৌঁছে গেছি, হ্যাঁ না। আমি জানি আমার মধ্যে কত অবগুণ আছে, হয়তো এমন কিছু অবগুণ আছে যেগুলো এখনও বাইরে প্রকাশ পায়নি, কিন্তু আমি তো জানি সেগুলো আমার ভেতরে আছে। বা আমি এখনও জানি আমার মধ্যে কত বিশেষতা রয়েছে, কিন্তু হয়তো আমি এখনও সেগুলো কাজে লাগাতে পারিনি, সেটা কেউ জানে না। তো আমি নিজেকে কোন জায়গায় রেখেছি আর কত কিছু করতে হবে, কত কি ছাড়তে হবে সেই সম্পূর্ণতায় পৌঁছবার জন্য, সেটা আমি নিজের থেকে জানি। সেটা বাবা বলছে আমরা সকলেই কিন্তু নিজেকে জানি কি আমি সম্পূর্ণতার কতটা নিকটে পৌঁছে গেছি। संपूर्णता के समीप पहुँचने की परख क्या होती है। মানে আমি যে সম্পূর্ণতার নিকটে পৌঁছে গেছি তার পরখ কী হবে, মানে কী করে আমি বুঝতে পারব। তো বাবা বলছেন संपूर्णता की परख यही है कि वो सभी बातों को सभी रीति से सभी रूपों से परख सकते हैं। তো বাবা বলছে সম্পূর্ণতার পরখ হলো যে আত্মা সম্পূর্ণ হয়ে যাবে তার পরখ হলো কি সে সমস্ত বিষয়কে সমস্ত রীতিতে সমস্ত রূপে কিন্তু যাচাই করতে পারবে। তার মানে ওর সামনে কোনো যদি আত্মা চলে আসে, সেই আত্মার কি লাগবে বা সেই আত্মা কি বলতে চাইছে, সে ভেতরে কি ভাবনা রাখে, ও সব কিছু পরখ করতে পারবে। কোনো পরিস্থিতি এলো, বিঘ্ন এলো, সমস্যা এলো, তার সমাধানটা কী ও সাথে সাথে সবগুলো দেখতে পারবে, বুঝতে পারবে। বা মায়া কখনো বাবা বলে রয়্যাল রূপে আসে, আলস্যাল বেলাপন রয়্যাল রূপে আসে। তো এগুলো কোথায় কি কোন রীতিতে আসছে, কোন রূপে আসছে, সে কিন্তু সব কিছু ভালো করে পরখ করতে পারবে। বাবা বলছে কে যে আত্মা সম্পূর্ণতার কাছে পৌঁছে গেছে। তো আমি আত্মাও যদি আমার পরখটা ঠিক হচ্ছে
বা নির্ণয় শক্তিও ঠিক হচ্ছে, তার মানে আমি বুঝতে পারি আমি এখনও সম্পূর্ণতার কাছে এগোচ্ছি। মানে অনেক সময় আমরা ভুল করে ফেলছি, কেন আমি হয়তো বুঝতেই পারছি না, পরে গিয়ে রিয়েলাইজ করছি কি না এটা না করলে ভালো হতো, এখানে ভুল হয়ে গেছে। তার মানে এখন আমি সেই পরখটা করতে পারছি না, তার মানে এখন আমি সম্পূর্ণতা থেকে অনেকটা দূরে আছি। তাহলে বাবা বললেন সম্পূর্ণতা পরখ হলো এই যে সমস্ত বিষয়ে সমস্ত রীতিতে সমগ্র রূপে সে কিন্তু যাচাই করতে পারবে। আজ सारे दिन में क्या क्या स्मृति आई। আজকে 18 জানুয়ারি সবাই বাবাকে স্মরণ করছে, ব্রহ্মা বাবাকে। সেজন্য বাবা জিজ্ঞেস করছে আজকে সারা দিনে কোন কোন স্মৃতি আমাদের এসেছে। चित्र स्मृति में आया व चरित्र स्मृति में आया। আমরা কি চিত্রকে স্মরণ করেছি, মানে ব্রহ্মা বাবাকে সাকার রূপে এরকম মানে স্মরণ করেছি, বা চরিত্র মানে বাবার বিশেষত্ব কী ছিল, বাবা কীভাবে কর্তব্যগুলো করেছে, সেই চরিত্রকে আমি স্মৃতিতে এনেছি। আমি কোনটা করেছি, চিত্র বা চরিত্র। चित्र के साथ और कुछ याद आया। বাবা বলছে এবার চিত্রর সাথে অন্য কিছু কি স্মরণে এসছে। তো বাচ্চারা বলল শিক্ষা ইয়াদ আই। হ্যাঁ, বাবা ব্রহ্মা বাবা কী কী শিখিয়ে গেছিলেন ওগুলো আমাদের মনে পড়ছিল আজকে। ড্রামা ইয়াদ আয়া, তাই না, ড্রামায় এরকম একটা পার্ট ছিল কি এরকম একটা দিন দেখবো যখন ব্রহ্মা বাবা চলে যাবে, কেন সবাই ভাবতো সাথ যাएंगे সাথ রাজ্য করেंगे, এটা আমরা আগের থেকেই শুনে আসছিলাম। তো সবাই ভাবতো আমরা বোধহয় সবাই একসাথেই যাব, কিন্তু ব্রহ্মা বাবা যে এত তাঁতি চলে যাবে কেউ ভাবতে পারেনি। তো সেজন্য সবাই বলছে ড্রামা ভি ইয়াদ আয়া, মানে ড্রামায় ওইগুলো হয় সেগুলো মনে পড়ছে। তো বাবা বলছেন চিত্র কে সাথ বিচিত্র ভি ইয়াদ আয়া। বাবার এখন প্রশ্ন কি শুধু চিত্রকে আমরা স্মরণ করেছি বা চিত্রর সাথে আমরা একটু বিচিত্রকেও স্মরণ করেছি। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের পুরুষার্থ। চিত্র মানে সাকারি বা আকারি যে জিনিসটাকে আমি দেখছি, কিন্তু তার সাথেই আমাদেরকে বিচিত্র, আমি আত্মা বিচিত্র, বাবা বিচিত্র, মানে আত্মা পরমাত্মা বিন্দুস্বরূপ, সেটাও কিন্তু স্মরণ করতে হবে। যখনই আমি কিছু দেখছি, সামনে কোনো ব্যক্তিকে দেখছি, সাথে সাথে ওর মধ্যে বিচিত্রকে আমাকে স্মরণ করতে হবে। ও এই হচ্ছে আত্মা, এই ড্রামাতে এই অভিনয় করছে, সাথে সাথে বিচিত্রকে আমাদের নিয়ে আসতে হবে। পরমাত্মার সন্তান ও বিচিত্র। তো সেনা বাবা এই প্রশ্নটা করছে চিত্রের সঙ্গে সঙ্গে কি বিচিত্রও কি স্মরণে এসেছিল। कितना समय चित्र की याद में थे, कितना समय विचित्र की याद में थे, या दोनों की याद मिली हुई थी। তো বাবা বলছে এবার মানে নিজেকে চেক করো কি কতটা সময় আমি চিত্রকে স্মরণ করেছি, কতটা সময় আমি বিচিত্র স্মরণে ছিলাম, বা আমি দুটোকেই একসাথে স্মরণ করেছি। তারপরে বাবা বলছে विचित्र के साथ चित्र को याद करने से खुद भी चरित्रवान बन जाएंगे। মানে শুধু বিচিত্রকে ইয়াদ করলে হবে না, বিচিত্রর সাথে সাথে চিত্র, মানে এই আত্মা এই শরীর নিয়ে চিত্র নিয়ে কিভাবে নিজের কর্তব্যগুলো করেছে, কিভাবে ধারণাগুলো নিজের মধ্যে ধারণ করেছে, কিভাবে গুণ শক্তিগুলো নিজের মধ্যে নিয়েছে। আমরা যদি বিচিত্রর সাথে সাথে চিত্রকেও ওইভাবে স্মরণ করি, তবে বলছে তোমরা কিন্তু চরিত্রবান হয়ে যাবে। তাহলে যে কোনো আত্মাকে দেখলে সেই আত্মা সে চিত্রকে নিয়ে কিভাবে নিজের বিশেষতাগুলোকে কাজে লাগাচ্ছে বা কিভাবে পুরুষার্থ করে এগিয়ে যাচ্ছে, বা ব্রহ্মা বাবাকে নিয়ে কথা হচ্ছে, ব্রহ্মা বাবা কি করে জ্ঞানের এক একটা পয়েন্টকে নিজের জীবনে ধারণ করেছে, এগুলো যদি আমরা মনে করি তো বাবা বলছে আমরা নিজেরাই কিন্তু চরিত্রবান হয়ে যাব। अगर सिर्फ चित्र और चरित्र को याद करेंगे तो चरित्र की ही याद रहेगी। মানে বাবা বলছে যদি আমরা
বিচিত্রকে স্মরণ না করে শুধু চিত্র আর চরিত্র এই দুটোকেই যদি স্মরণ করি তাহলে কিন্তু আমাদের চরিত্রই আমাদের স্মরণে থেকে যাবে। আমরা ওই বিচিত্র, আমি যে আত্মা বা সে যে আত্মা, সেটা কিন্তু আমাদের থেকে মিস হয়ে যাবে। সেজন্য বাবা চাইছে বিচিত্রকে সাথ চিত্রকে याद করো, তাইলে আমরা চরিত্রবান হয়ে যাব। इसलिए विचित्र के साथ चित्र और चरित्र याद आए। এটা হচ্ছে বাবার আমাদের প্রতি শিক্ষা। বিচিত্রর সাথে সাথে আমাদের চিত্র আর চরিত্রকে স্মরণ করতে হবে। শুধু চিত্র আর চরিত্র স্মরণ করলে হবে না। आज के दिन और भी कोई विशेष कार्य किया? বাবা বলছে আজকের দিন কি আরও কোনো বিশেষ কাজ করেছো? सिर्फ याद में ही मगन थे कि याद के साथ और कुछ किया? মানে শুধু ব্রহ্মা বাবার স্মরণেই আমরা কি মগ্ন ছিলাম, বা স্মরণের সাথে সাথে আমরা আর কিছুও করেছি? বাবা জিজ্ঞেস করছে। তো বাচ্চারা বলছে বিক্রম বিনাশ, মানে স্মরণ করেছি তো বিক্রম বিনাশ হয়েছে হবে। বাবা বলছেন ये तो याद का परिणाम है, মানে বিক্রম বিনাশ তো আলাদা করে কিছু করেনি, স্মরণ করেছ বিক্রম বিনাশ হয়ে গেছে, তো এটা হচ্ছে স্মরণের পরিণাম। और विशेष क्या कर्तव्य किया, মানে এটা ছাড়া আর বিশেষ কোন কর্তব্য করেছো? पूरा एक वर्ष का अपना चार्ट देखो। হ্যাঁ, 18 জানুয়ারি 1969 থেকে 18 জানুয়ারি 1970 হয়ে গেছে। তো সব বাবা বলছে পুরো এক বছরের তোমরা নিজের চার্টটা একটু দেখো। इस अव्यक्ति पढ़ाई, इस अव्यक्त स्नेह और सहयोग की रिजल्ट चेक की। এবার আমাদের চার্টের মধ্যে কী দেখতে হবে? কি अव्यक्त पढ़ाई, মানে 18 জানুয়ারি 1969 পর থেকে আমাদের अव्यक्त পড়াশোনা শুরু হয়ে গেছে। তো अव्यक्त পড়াশোনা আমি কীরকম ধারণ করেছি বা আমার মধ্যে কীরকম পরিবর্তন এসছে। আর কি अव्यक्त স্নেহ, এখন বাবা ফরিস্তা, ওনার থেকে আমরা अव्यक्त স্নেহ পাচ্ছি, তো সেটা আর সহযোগ। হ্যাঁ, আমরা যত যত হিম্মত রাখবো, সাহস রাখবো, বাবা আমাদেরকে মদত করছে, সহযোগিতা দিচ্ছে। তো মানে আমি এই একটা বছরে বাবা বলছে अव्यक्त পড়াশোনা, अव्यक्त স্নেহ আর সহযোগ, এর ফলে আমার মধ্যে কি পরিবর্তন এসছে বাবা বলছে সেটা চেক করো। মানে আমাদের নিজের চার্টের মধ্যে একটু চেক করতে বলছে। इस अव्यक्त स्नेह और सहयोग का 12 मास का पेपर क्या है, চেকিং কি? মানে এই 12 মাস মানে এক বছরে এই अव्यक्त স্নেহ আর সহযোগ দিয়ে আমার মধ্যে কত কি পরিবর্তন হয়েছে বাবা বলছে এটার কি চেকিং করেছো? चेकिंग करने के बाद ही अपने ऊपर अधिक अटेंशन रख सकते हैं। হ্যাঁ, এটা তো খুব ঠিক কথা। যখন আমি নিজেকে চেক করে নেব তারপরেই কিন্তু আমি নিজের উপরে অ্যাটেনশন রাখতে পারবো। হ্যাঁ না, আমি যখন চেকিং করছি তখন আমি বুঝতে পারছি কোথায় কোথায় আমার এখনও ভুল হচ্ছে, কোথায় কোথায় আমি এখনও নিজেকে ঠিক করতে পারিনি, বা কোন কোন জায়গায় আমি বেশ ভালো পুরুষার্থ করছি, আরও আমাকে এগোতে হবে, বা আমার বিশেষতা কোন কোন জায়গায় আমি এখনও কাজে লাগাতে পারিনি, আরও লাগাতে পারি। এগুলো কখন হবে? যখন আমি চেকিং করব। তো সেনা বাবা বলছে এই চেকিং করার পরেই কিন্তু আমি নিজের উপরে আরও বেশি অ্যাটেনশন রাখতে পারবো, কেননা ভুলগুলো ধরা পড়ে যাবে। তো আজকে দিন स्वयं ही अपना पेपर চেক करना है। তবে আমাদের হোমওয়ার্ক দিচ্ছে, তো আজকের দিনে আমাদের কী করতে হবে? নিজেই নিজের পেপারকে চেক করতে হবে। মানে আমার কীরকম ভাবা উচিত, আমি কি সেরকম ভাবছি, চেকিং। আমার কীরকম বলা উচিত, আমি কি সেরকমভাবে বলি যেরকম বাবা বলে, চেকিং। আমি বাবা যে আমাদের ব্রাহ্মণ জীবনের দিনচর্যা, অমৃতবেলা, মুরলি, খাওয়া দাওয়া, ট্রাফিক কন্ট্রোল, যা যা আছে সব কিছু বাবা যেরকম বলে সেরকম কি আমি করি? তো বাবা বলছে নিজেই নিজের পেপারকে চেক করো। व्यक्त भाव से अव्यक्त भाव में कहाँ तक आगे बढ़े ये चेकिंग करनी है।
আর চেকিংয়ের মধ্যেও কী চেকিং করতে হবে বাবা ওটা একটু স্পষ্ট করে দিচ্ছেন। ব্যক্ত ভাব থেকে আমাকে একটু অব্যক্ত ভাবের দিকে চলে যেতে হবে। তো সেটা আমাকে চেক করতে হবে কি আমি মানে যখন কথা বলতাম তখন আমি ব্যক্ত ভাবে থাকতাম, সামনে ওকে একটা মানুষ হিসেবে দেখে বা সম্বন্ধ সম্পর্ক সে ভাবটা রেখে কথা বলতাম। কিন্তু এখন আমি কি অব্যক্ত ভাবে এসেছি, এখনও একটা আত্মা পরমাত্মার সন্তান সেই হিসেবে দেখে কি আমি এখন সে সম্বন্ধ সম্পর্কে আসছি। মানে সব জায়গায় আমার ব্যক্ত ভাবটা অব্যক্তভাবে পরিবর্তিত হয়েছে কিনা, আমি অব্যক্তভাবে কতখানি এগিয়েছি। তো বাবা বলছে সেই চেকিংটা করো। একই কাজগুলো করতাম আগে, কিন্তু সবগুলোতে এখন অব্যক্ত ভাব চলে আসা উচিত। তো কতক্ষণ সেগুলো আমার এগিয়েছে। अगर अव्यक्ति स्थिति बड़ी है तो এখন বাবা আরেকটা চেকিং পয়েন্ট দিচ্ছে, যদি আমার अव्यक्त স্থিতি বেড়ে থাকে তাহলে তো अपने चलन में भी अलौकिक होंगे। তাহলে আমার চলনটা কীরকম হয়ে যাবে, চলন মানে আচরণটা কীরকম হয়ে যাবে, অলৌকিক হয়ে যাবে। মানে যখন ব্যক্তে ছিলাম তখন আমার সব কিছুর মধ্যে লৌকিকতা দেখা দিত, কিন্তু যত যত আমার অব্যক্ত স্থিতি বাড়ছে ভেতরে, তখন আমার কথাবার্তা, দৃষ্টি, খাওয়া দাওয়া, চালচলন সব কিছুতে অলৌকিকটা দেখা যাবে, মানে আমার আচরণ অলৌকিক হয়ে যাবে। তো এটাই হচ্ছে প্রমাণ कि আমার अव्यक्त स्थिति এখন বাড়ছে। तो अव्यक्त स्थिति की प्रैक्टिकल परख क्या है, মানে अव्यक्त स्थिति আমি আত্মা अव्यक्त স্থিতিতে আছি বা সামনে যারা আছে তারা अव्यक्त স্থিতিতে স্থিত আছে, সেটা প্র্যাকটিক্যালি আমি কি করে বুঝবো। বা বলছে উত্তর, অলৌকিক চলন ওর আচার আচরণে অলৌকিকতা দেখা দেবে, তার মানে বোঝা যাবে সেই আত্মা अव्यक्त স্থিতিতে স্থিত আছে। আর अव्यक्त স্থিতিতে স্থিত থাকা মানে अव्यक्त স্থিতি বলতে কি বোঝাচ্ছে, এটা একটুখানি আমাদেরকে ভাবনা চিন্তা করতে হবে। अव्यक्त স্থিতি মানে যে কোনো কিছু যেটা আমাকে লৌকিকতা থেকে সরিয়ে দেবে। যেমন আমি যখন বাবার জ্ঞান, মুরলির জ্ঞান, अव्यक्त মুরলি যে কোনো একটা জ্ঞানের পয়েন্ট মনন চিন্তন করছি, আমি কিন্তু अव्यक्त স্থিতিতেই আছি। আমি ধরো কোনো সমানে স্থিত হয়ে কোনো কাজ করছি, আমি কিন্তু अव्यक्त স্থিতিতেই আছি। আমি বাবাকে স্মরণ করছি, তখন তো अव्यक्त স্থিতিতেই আছি। আমি বাবার সাথে রুড়ি খান করছি, হ্যাঁ বাবা তুমি এই করেছো, বাবা এই করেছো, বা আমার নিজের কথা বাবাকে বলছি, তখন আমার স্থিতি কিন্তু अव्यक्त স্থিতিতেই আছে। বা আমি নিজে ফরিস্তা স্বরূপ অনুভব করছি, বা আমি অলৌকিক স্বরূপে নিজেকে দেখছি। মানে ব্যক্ত দুনিয়ার সব থেকে পরে যে কোনো জ্ঞান হোক, যোগ হোক, ধারণা হোক, তার মধ্যে যদি আমি থাকি তার মানে আমি হচ্ছে अव्यक्त স্থিতিতে আছি। আর তার পরিণাম আমার আচার আচরণ কিন্তু অলৌকিক হয়ে যাবে। এটা আমাদেরকে ভালো করে একটু নিজের মধ্যে আনতে হবে। इस लोक में रहते अलौकिक कहाँ तक बने हो, তো বাবা বলছে এটা চেক করতে। এই লোক হ্যাঁ আমাদেরকে এই সাকার লোকেই তো থাকতে হবে শেষ পর্যন্ত। তো এই সাকার লোকে থেকে মানে যেখানে কলিযুগ চলছে সেইখানে থেকে আমি কতটা অলৌকিক হয়েছি, যেখানে সব দিকে লৌকিকতা, তার মাঝখানে আমি কতটা অলৌকিক হয়েছি। বাবা বলছে ये चेक करना है, এই চেকিংটা করো। इस वर्ष में पहली परीक्षा कौन सी हुई, বাবা বলছে এই বছরে প্রথম পরীক্ষা কি হয়েছে। इस निश्चय की परीक्षा में हर एक ने कितने कितने मार्क्स ली, তো বাবা বলছে এই নিশ্চয়তার পরীক্ষায় কত নম্বর পেয়েছো, মানে এই বছর প্রথম পরীক্ষা কি হয়েছে তার মধ্যে আমরা কত নম্বর পেয়েছি। इस निश्चय की परीक्षा में हर एक ने कितने कितने मार्क्स ली, वो अपने आप को तो जानते हो, সেটা আমরা নিজেই বুঝতে পারি। মানে ব্রহ্মা বাবা চলে গেলেন, তারপরে কত রকম একটু স্থিতি উপর নিচে হয়েছে, বা আমি এখন নিজেকে কতটা ঠিক করতে পেরেছি। তো এগুলো বাবা বলছে নিশ্চয়ের পরীক্ষা একটা গেছে সবার উপর দিয়ে। তো সেই নিশ্চয়ের পরীক্ষায় আমি কত নম্বর পেয়েছি
সেটাও বাবা বলছে আমরা নিজে চেক করব। निश्चय की परीक्षा तो हो गई, तो निश्चय परीक्षा तो আমাদের कंप्लीट হয়ে গেছে। अब कौन सी परीक्षा होनी है, এখন এর পরের পরীক্ষা কোনটা? परीक्षा का मालूम होते भी फेल हो जाते हैं। বাবা বলছে এর পরে কোন পরীক্ষা হবে, পরীক্ষার কথা জেনেও কিন্তু আমরা ফেল হয়ে যাই, হ্যাঁ না? এই যে শরীর ছাড়বো, এটা আমরা কিন্তু সকলেই জানি, যে কোনো আত্মা যে কোনো সময় শরীর ছাড়বে, আমিও হয়তো যে কোনো সময় শরীর ছাড়বো, যে কোনো কেউ ছাড়তে পারে আমার আশেপাশে। তার সত্ত্বেও যখন এরকম কোনো ঘটনা হয়, আমাদের মধ্যে একটুখানি সংকল্প বা আমাদের কর্মের মধ্যে বা আমাদের স্থিতির মধ্যে একটুখানি উপর নিচে হয়ে যায়, তো তাদের সেটাকে বাবা বলে আমরা ফেল হয়ে যাই। সে দৃঢ় সংকল্প দিয়ে অচল অডল স্থিতিতে থাকি না। সেজন্য বাবা বলছে মানে পরীক্ষার কথা জেনেও বাবা বিনাশকালের জন্য কত কী বলে রেখেছেন। সব কিছু জেনেও এখনও মাঝে মাঝে কোনো একটা ঘটনা হলে আমার মধ্যে অতি সংকল্প চলছে, আমার স্থিতি অচল অডল থাকছে না, তার মানে আমি ফেল হচ্ছি। তো সেটা বাবা বলছে চেক করতে। कोई कोई के लिए ये बड़ा पेपर है, लेकिन कोई कोई का अब बड़ा पेपर होना है। মানে কারো কারোর জন্য বড় পেপার অলরেডি হয়ে গেছে, বা কারো কারোর জন্য এখনো বড় পেপার হবে। जैसे इस पेपर में निश्चय की परीक्षा हुई, वैसे ही अब कौन सा पेपर होना है। বাবা বলছে যেমন এই পেপারে নিশ্চয়তার পরীক্ষা হয়েছে, এখন আগামী দিনে আর কোন পেপার হবে। व्यक्त में भी अब भी सहारा है। বাবা বলছে ব্যক্তে যখন ব্রহ্মা বাবা চলে গেলেন তারপরে কিন্তু আমরা সাহারা পেয়েছি, হ্যাঁ না? দাদিরা ছিলেন, সব দাদিরা আছেন, ওই সময় ছিলেন, তো সেজন্য আমরা একটা সাহারা পেয়েছি। বাবা নেই কিন্তু দাদিরা ছিলেন তখন। जैसे पहले भी निमित्त बना हुआ साकार तन सहारा था, वैसे ही अब भी ड्रामा में निमित्त बने हुए साकार में सहारा है। तो बाबा বলছে যেমন প্রথম যারা নিমিত্ত ছিল মানে সাকার তন মানে ব্রহ্মা বাবা তখন আমাদের সাহারা ছিল প্রথম প্রথম, তেমনই উনি চলে যাওয়ার পরেও ড্রামাতে যারা নিমিত্ত হয়েছেন, হ্যাঁ না? তখন প্রকাশমণি দাদি, মনমোহিনী দিদি তারা ছিলেন, তারাও কিন্তু তখন সাকারে আমাদের সাহারা হয়েছেন। তো পহলে ভি নিমিত্তই থে, আগে ব্রহ্মা বাবা নিমিত্ত ছিল, তারপরে দাদিরা নিমিত্ত হলো। তো বাবা বলছে যাই হোক সবাই কিন্তু নিমিত্তই ছিলেন। তো পহলে ভি নিমিত্তে अब भी निमित्त है। ये पूरे परिवार का साकार सहारा बहुत श्रेष्ठ है। বাবা বলছে আমাদের এই পরিবারের মধ্যে যে সাকার সাহারা আমরা যে পাই, হ্যাঁ না? ঈশ্বরীয় পরিবারের মধ্যে সাকারের মধ্যে যে আমরা দাদি দিদি যা মহারথী ভাই বোনদের যে সাহারা পাই, এটা কিন্তু খুব অনেক শ্রেষ্ঠ। অব্যক্ত মে তো হ্যাঁই, মানে সাকারেও আমরা কাউকে পাই যার সাথে আমরা কথা বলতে পারি, যার সাথে পাশে গেলে আমরা একটু শক্তি পাই, দৃষ্টি দিলে আমাদের মধ্যে একটু মানে শক্তিটা বাড়ে। তাহলে সাকারের মধ্যে তাদেরকে সাহারা পেয়েও এটা আমাদের খুব ভাগ্য, অনেক শ্রেষ্ঠ। আর অব্যক্তে তো এখন ব্রহ্মা বাবা রয়েছে, তো দুদিক থেকেই মানে আমাদের সাপোর্ট সিস্টেমও ছিল ওই সময়। বাবা বলছে जितना स्नेह होता है उतना सहयोग भी मिलता है। তো যত যত আমাদের স্নেহ বাড়বে ততই কিন্তু আমরা সহযোগও পাব। स्नेह की कमी के कारण सहयोग भी कम मिलता है। যখন আমাদের স্নেহটা কম হয়ে যায় তখনই দেখবে আমরা সহযোগও কিন্তু কম পাই। সেজন্য আমাদেরকে বাবার প্রতি আমাদের স্নেহটা বাড়াতে হবে, তাহলে আমরা বাবার থেকে সহযোগও পাব। साकार से स्नेह अर्थात सारे सीजरे से स्नेह। তো মানে ব্রহ্মা বাবা হচ্ছে আদি পিতা, ওনার সাথে যদি আমার স্নেহ থাকে
তার হলে ইনডাইরেক্টলি সারা সিজরা মানে পুরো ব্রাহ্মণ পরিবারের আত্মার প্রতি আমার স্নেহ হয়ে যাবে। সাকার अकेला नहीं है মানে ব্রহ্মা বাবা কখনো কিন্তু একা ছিলেন না। प्रजापिता ब्रह्मा तो उनके साथ परिवार है মানে ব্রহ্মা বাবা কখনো একা নয়, সেজন্য ওনাকে বলা হচ্ছে প্রজাপিতা। উনি সব প্রজার পিতা, মানে তার সাথে পুরো এ দেবী পরিবার ব্রাহ্মণ পরিবারও আছে। মালাকে মনকে হোনা, আমরা সকলেই হচ্ছি মালার একটা একটা দানা। মালা মে अकेला मन का नहीं होता है মানে মালা বলতে মানে যেখানে একটা দানা থাকবে এরকম হবে না, মানে আমি মালার দানা, আমি একা থাকবো তাহলে ওটা মালা নয়। মালা মানে অনেকগুলো দানা থাকবে সেখানে। माला में एक ही याद के सूत्र में स्नेह में परिवार समाया हुआ है। তো আমাদের মালাটা কীরকম বা বলছে এই মালা হচ্ছে স্মরণের সূত্রে আর স্নেহ মানে পরিবারের স্নেহ, মানে আমরা সব আত্মারা স্নেহের সূত্রে আর পরিবারের মধ্যে স্নেহের সূত্র, এটা দিয়ে কিন্তু আমাদের মালাটা তৈরি। মানে আমরা কিভাবে গেঁথে আছি একে অপরের সাথে, কি আমরা সকলেই একজনকেই স্মরণ করি আর আমাদের সবার মধ্যে একটা ঈশ্বরীয় স্নেহ বা আত্মিক স্নেহ থাকে, সেটাই আমাদের সবাইকে দানা হিসেবে একটা মালার মধ্যে পরিণত করে। বাবা সেটাই বলছেন। তো ये जैसे माला में स्नेह के सूत्र में पिरोए हुए हैं। তো এটা কীরকম মনে হচ্ছে, এরকম একটা মালা যার মধ্যে স্নেহ দিয়ে মানে প্রতিটা দানাকে মানে একসাথে করে রেখেছে, মানে প্রতিটা দানা আমরা পাশে পাশে কীভাবে থাকছি স্নেহের সূত্র দিয়ে। তো আজকে আমরা এখানেই থামব। তো বাবা আজকে আমাদেরকে কি বোঝালেন? বাবা আমাদেরকে সম্পূর্ণতার কতটা আমি কাছে পৌঁছে গেছি সেটা আমাদেরকে একটু যাচাই করতে বললেন। তো সম্পূর্ণতা পরখ কী? সম্পূর্ণতা পরখ হলো যখন আমি আত্মা সমস্ত বিষয়ে, সমস্ত রীতিতে, সমস্ত রূপে যাচাই করতে পারবো, পরখ করতে পারবো, তার মানে আমি আত্মা সম্পূর্ণতার কাছে পৌঁছে গেছি। এটা আমাদেরকে চেক করতে হবে। তারপরে বাবা বললেন যদি আমরা চরিত্রবান হতে চাই, হ্যাঁ দেবতারা সব চরিত্রবান, সেজন্য আমাদেরকে চরিত্রবান তো হতেই হবে। তার জন্য কি করতে হবে? বিচিত্রর সাথে সাথে আমাকে চিত্র আর তার চরিত্রকে স্মরণ করতে হবে, বিচিত্রকে নিয়ে আমাকে করতে হবে। শুধু চিত্র আর চরিত্রকে স্মরণ করলে হবে না। তো বাবা এটা বললেন। তারপরে মা আমাদেরকে একটু বললেন একটু নিজের চার্টগুলো একটু দেখতে, কি যে আমরা আবেগ মূল্যগুলো পড়ছি, আবেগ স্নেহ পাচ্ছি, বাবার সহযোগিতা পাচ্ছি, তাহলে এখন এগুলো সব পাওয়ার পরে আমি ব্যক্ত থেকে অব্যক্ত কতটা এগিয়েছি, তো সেটা বাবা বললো চেক করতে। আর অব্যক্ত স্থিতিতে আমি আত্মা এগোচ্ছি, তার পরখ বাবা বলছে আমার আচার আচরণ অলৌকিক হবে। তো সেটা আমাকে চেক করতে হবে কি আমার মধ্যে অলৌকিকটা কতটা এসছে, অব্যক্ত স্থিতিতে আমার কতটা এসছে, ব্যক্ত ভাব কত কমেছে, অব্যক্ত স্থিতির কত বেড়েছে। তো এটা বাবা বললে আমাদেরকে একটু চেক করতে। আর তারপরে বাবা বললেন আমরা সবাই হচ্ছি মালার দানা, সেজন্য আমাদেরকে সবাইকে কীরকম থাকতে হবে, একজনের স্মরণে আর স্নেহের সূত্রে নিজেকে বেঁধে রাখতে হবে। তাহলে আমরা সকলেই মালার দানা, মানে দানা হয়ে একই মালার মধ্যে পরিণত হয়ে থাকব, মানে সবাই স্নেহের সূত্রে গেঁথে থাকব। তাহলে ওই মালাটা দেখতে সুন্দর লাগবে। একজনকে স্মরণ করতে হবে আর স্নেহের সূত্রে নিজেকে বেঁধে রাখতে হবে সবার সাথে। তো আজকে এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। গুড নাইট বাবা, গুড নাইট। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।
ধন্যবাদ বাবা, ধন্যবাদ বাবা, ধন্যবাদ, গুড নাইট বাবা, গুড নাইট।